রুদ্ধশ্বাস একটা জয়, অবিস্মরণীয় রবিবার কাটলো গতকাল গোটা দেশের মানুষের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। সম্বরণদা, একেবারে মধ্যরাতে সূর্যোদয় বলা যায়। সেই 83 কপিল দেব, 2011 ধোনির পর এবার 2025 হরমনপ্রীত কৌর এবং ফের একবার ওয়ানডেতে বিশ্বজয় করলাম আমরা। মহিলাদের ক্রিকেটে প্রথম বিশ্বজয়, কিভাবে দেখছেন? অসাধারণ অসাধারণ। তুমি যেটা বললে মধ্যরাতের সূর্যোদয়, আমি অন্যরকমের বলছি সাগর পাড়ে সূর্যোদয়। অর্থাৎ তখন বম্বেতেই কিন্তু আমরা মেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং প্রথমবার উইমেন্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হলাম নবী মুম্বাইতে, অর্থাৎ ডিআই পাটিল স্টেডিয়ামে। শুধু মাঠটার তফাৎ ওয়াংখাড়ে আর ডিআই পাটিল স্টেডিয়াম। আমি একটা কথা বলছি কুসুমিতা, কালকে যখন লাস্ট ব্যাটসম্যানটা যখন এক্সট্রা কাভারে ক্যাপ্টেন হরমিত কাউর ক্যাচটা ধরলো, তখন একটা উচ্ছ্বাস বা উল্লাস যাই বলো, সব মিলিয়ে একটা অভিব্যক্তি হলো সারা মাঠে তো বটেই, সারা ভারতবর্ষ জুড়ে লক্ষ লক্ষ চোখের সামনে যে আমরা যারা টিভিতে বসছিলাম তাদের একটা স্বস্তি বা উচ্ছ্বাসে এরা দেখলাম। ইন্ডিয়ান মেয়েরা এই পার্টিকুলার এই বিশ্বকাপে খুব মসৃণ ছিল না ওদের জেতারা। ওরা খুব ভালো শুরু করেনি। আমরা অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ ম্যাচে হেরেছিলাম, সাউথ আফ্রিকার কাছে হেরেছিলাম, তারপরে কেউই ভাবেনি আমরা গ্রুপে উঠবো। তারপরে অস্ট্রেলিয়াকে সেমিফাইনাল ম্যাচটা আমার মনে হয় ওটাই ফাইনাল হয়ে গেছে। কেন বলছি, সাউথ আফ্রিকাকে আমরা লক্ষ্য করি, তুমি দেখবে আইদার হি অর শি, অর্থাৎ মেন্স বা উইমেন্স টিম অদ্ভুত ফাইনালে গেলে চোখ করে যায়, অদ্ভুত চোখ করে যায়। ওরা ফাইনালে কেন এটা রাখতে পারে না। একদম এবং তৃতীয়বারের চেষ্টায় এবার কিন্তু এই বিশ্বজয় হলো সম্বরণদা। এবং যে সেমিফাইনালের কথা আপনি বলছেন, তারপর থেকেই কিন্তু একটা আশা তৈরি হয়েছিল। যেভাবে টিকিটের জন্য হাহাকার শুরু হয়, হটকেকের মতো জার্সি বিকোতে শুরু করে, পোস্টার প্ল্যাকার্ড বিক্রি শুরু হয়ে যায়, রাত জাগা দর্শক তো রয়েছেন। ভারতীয় ক্রিকেটে একটা নতুন দিগন্ত কি খুলে গেল? অবশ্যই অবশ্যই। আমি তোমায় একটা কথা বলি, আমার মাঠের পাশে এখানে ঝুলনরা প্র্যাকটিস করতে একসঙ্গে, এখন মেয়েরা প্র্যাকটিস করে। আজকে মেয়েদের এই জয়টা আমি কেন বলছি, সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সাধারণ মেয়েদের কাছে একটা ইন্সপিরেশন, যে দিদিরা পারলে আমরাও পারবো, আমরা কেন পারবো না। যেটা 1983-তে কপিল দেবের টিম চ্যাম্পিয়ন হওয়ার পরে সারা ভারতবর্ষ জুড়ে একটা ওয়েভ এসেছিলো, ঢেউ এসেছিলো সবার কাছে। তখন আমরাও খেলছিলাম, যে আমরা তখন খেলি আর কি, যে একটা মনে হচ্ছিল আমরাও পারবো, মানে বিলিভটা এসেছিলো, বিশ্বাস ব্যাপারটা। এটা কিন্তু এখন মেয়েদের কাছে, সাধারণ মেয়ে যারা পশ্চিমবঙ্গে বা সারা ভারতবর্ষে খেলে, সাধারণ ঘরের মেয়েরা, তাদের কাছে একটা বিশ্বাস আসবে। আরেকটা কথা আমি লক্ষ্য করেছি, অনেক বাবা মাকে আমার মাঠের পাশে যারা নিয়ে আসতো, কিছুদিন বাদে যখন ওরা একটু 10-11 ক্লাসে উঠে যেত, তখন বলা হতো ছেড়ে দে, তোর দ্বারা হবে না, এই ক্রিকেট খেলার লাভ নেই, পড়াশুনো কর, এই কর, আলটিমেটলি বিয়ে দিয়ে দিত। সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেটের পক্ষের আশীর্বাদ। এবং কালকে একটা জিনিস লক্ষ্য করছিলাম, মিতালি রাজ বা আমাদের ঝুলন গোস্বামী প্রত্যেকেই খেলার পরে এটাকে উচ্ছ্বসিত, ন্যাচারালি। তার আগে ইন্ডিয়া ফাইনালে চোখের জলে ভাসছিলেন ঝুলন গোস্বামীরা, একদম আমরা দেখেছি। এবং সম্বরণদা, এখানেই আপনি যে গলি ক্রিকেটের কথা বললেন, খুব স্বাভাবিকভাবে এই গলি ক্রিকেটে আমাদের ছোটবেলায় আমরা সচিন সৌরভদের যেমন স্বপ্ন দু চোখে এঁকে ছোট প্রজন্মকে নামতে দেখতাম, বিরাট রোহিত যেটা এখনকার দিনে হয়েছে, এবার কি তাহলে সেটা হরমনপ্রীত, রিচা ঘোষদের স্বপ্ন নিয়েই মেয়েরা যাবেন বলছেন? অবশ্যই অবশ্যই। আরে কুসুমিতা, গলি ক্রিকেট তো আমিও খেলেছি, রাস্তা গলিতে ক্রিকেট ছোটোবেলায়। আমার মনে হয় সুনীল গাভাস্করও খেলেছে। সচিন তো বাসের বাড়ি কাজ ভেঙে দিত, মনে আছে? সচিন এগ্রি করেছিল যে ওর জন্য বাসের বাড়ি কাজ ভেঙে যেত। তো এবার কী বলতো, এবার যাকে বলে গলি থেকে রাজপথ, এইবার বাচ্চা বা মেয়েরা বা সাধারণ মেয়েরা সবাই কিন্তু উৎসাহিত হবে। এই জয়টা ইন্ডিয়াকে একটা বিরাট অক্সিজেন দিয়েছে, বিরাট। এই অক্সিজেনটা কিন্তু ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেটে দেখো, এরপরে হয়তো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, হতেই পারে পরে, কিন্তু প্রথমবার চ্যাম্পিয়ন হওয়াটা যেমন 1983 কপিল দেব, তেমনি হরমনপ্রীত কৌর, এই নাম কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট ইতিহাসে। কিন্তু এই দিনটার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং একই সঙ্গে গতি অপ্রতিরোধ্য হবে, এটাই কিন্তু আমাদেরও আশা। সম্বরণদার কাছে আবারও ফিরবো, তবে অবশ্যই যার কথা না বললেই নয়, প্রথম বাঙালি বিশ্বজয়ী ক্রিকেটার শিলিগুড়ির রিচা ঘোষ। বিশ্বকাপ জুড়ে শুধু ব্যাট হাতেই যে লঙ্কাকাণ্ড করেছেন এমনটা নয়, একই সঙ্গে ইতিহাস গড়েছেন এই মেয়ে। মহিলা বিশ্বকাপে সর্বাধিক ছক্কা হাঁকানোর
রেকর্ড গড়লেন শিলিগুড়ির কন্যা। টুর্নামেন্টে মোট 12টি ওভার বাউন্ডারি মেরে ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন এবং দক্ষিণ আফ্রিকার লিজেল লিকে। ফাইনালেও 24 বলে রিচার ব্যাট থেকে এলো 34, যার মধ্যে ছিল 3টে 4 এবং 2টি 6। তার বিস্ফোরক ব্যাটিংয়ের জোরেই 300 দোরগোড়া পর্যন্ত পৌঁছে গেল ভারতের স্কোর। সম্মানন বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সম্মানন্দা, গতকালের এই জয়ের পরে স্বাভাবিকভাবেই একটা নতুন দিগন্ত খুলে গেল, আরো ভালো পরিকাঠামো, আরো বেশি সুযোগ সুবিধা পাবেন, তাতে ভারতীয় ক্রিকেট কতটাই হলো? অবশ্যই আমি একটা কথা তার আগে বলে নিই, এটা অদ্ভুত সহাবস্থান বা অদ্ভুত ব্যাপার। তুমি দেখো, তোমার শিলিগুড়ি প্রতিনিধি যেটা বলছিল, শিলিগুড়ি মেন্স উইমেন্সের দুখানা ক্রিকেটার ইন্ডিয়া খেলেছে, একজন ঋদ্ধিমান শাহ, একজন রিচা ঘোষ। কিন্তু অদ্ভুত ব্যাপার দেখো, দুজনে উইকেট কিপার। এবং আমি আরেকটা কথা বলবো, বাঙালি হিসেবে আমি একটু বেশি বাঙালি করে হয়তো, বাঙালি হিসেবে সৌরভ গাঙ্গুলি বলো, ঝুলন গোস্বামী বলো, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলে কিন্তু ট্রফি জিততে পারেনি। আজকে রিচার নাম কিন্তু সারা জীবন ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেটের স্বর্ণাক্ষর লেখা থাকবে, একমাত্র বাঙালি ক্রিকেটার যে বিশ্বকাপ জয়ী দলের সদস্য এক। এবং আমার যেটা মনে হয়েছে, রিচা যে ব্যাটিংটা করে, সেই ব্যাটিংটা কিন্তু অমল মজুমদার ইন্ডিয়ান কোচ খুব সুন্দরভাবে ওকে ব্যবহার করেছে। আমি কালকে ভাবছিলাম একটা রিচাকে নামানো হয়েছে খুব সম্ভবত 7 নম্বরে, আমি বললাম রিচাকে 6 আসছে না, দেখলাম রিচাকে কম বল দিয়ে রানটাকে জাম্প করায়। অমলকে আমি খুব ভালো করেছি, রিচাকে কম বল দিয়ে রানটাকে জাম্প করায়। কালকেও রিচা একটা 30-35 রান ইনিংস খেলেছে, যেটা কিন্তু রানটা জাম্প করে গেছে। এটাই কথা, রিচা কিন্তু একদম কী বলবো, গেম চেঞ্জার অফ ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিম, গেম চেঞ্জার। এবং রিচা পাওয়ার, ওর বয়স অনুযায়ী ওর যা পাওয়ার দেখলাম আমি, এবং সোজা অফসাইডে মিডাফের ওপর দিয়ে 6 মারছিল, যেগুলো ছেলেরাও অনেক সময় মারতে ভয় পায়, কারণ লং অন বা লং অফে ফিল্ডার রয়েছে। তো রিচা, আমি তো বললাম, আমার তো খুবই ছোটো, হ্যাটস অফ যে আজকে ও যে পারফরমেন্স করেছে। এখন হয়তো ওর শিলিগুড়িতে বাবা মা বোধহয়, তারা বোধহয় বম্বেতে গেছে খেলা দেখতে, শুনেছি যতটা। যাই হোক, রিচা ফিল্ডে অবশ্যই সিএবি, আমি বাকি জানি না, সিএবির পক্ষ থেকে তো ওকে ফেলিসিয়েট করাই নিশ্চয়ই হবে এবং খুব ভালোভাবে করা হবে। একদম। এবং গতকাল আমরা একটা অসাধারণ টিম গেম দেখলাম। দীপ্তি শর্মার বলে যখন আমরা দেখলাম সম্বরণদা আমনজোত লরা উলভটের ক্যাচটা নিলেন, তাহলে সেটাই কি ম্যাচের টার্নিং পয়েন্ট? হ্যাঁ, এই টার্নিং পয়েন্ট এরকম হয়, একটা আউটস্ট্যান্ডিং ক্যাচ পুরো খেলাটাকে ঘুরিয়ে দেয়, বা একটা রান আউট বা একটা ক্রিকেট খেলার নিয়মটাই তাই, সেট ব্যাটসম্যান গিয়ে আউট হয়ে যাচ্ছে। তবে একটা কথা আমি প্রথমেই বললাম না, সাউথ আফ্রিকা না, কি মেন্স কি উইমেন্স টিম, কি অদ্ভুত, তুমি লক্ষ্য করে দেখবে লাস্ট 20 ইয়ার্স বা 30 ইয়ার্সের তুমি স্ট্যাটিস্টিক্স দেখো, ফাইনালে গিয়ে কীরকম ওরা 4th গিয়ারে স্টার্ট করে 4th গিয়ারে, তারপরে দেখবে কীরকম স্তিমিত হয়ে যায়, ফাইনালে গিয়ে কিন্তু সেই খেলাটা আমরা দেখতে পাই না। এটা বহুবার ঘটেছে ইন্ডিয়ান টিমে। একটা হচ্ছে ভালো কথা, কালকে দীপ্তি শর্মা যে অলরাউন্ড পারফরমেন্স করেছে, টেরিফিক। ওর একবার ক্র্যাম্পও হয়ে গেছিলো দেখতে, তাই নিয়ে আবার ঠিকঠাক করে ব্যাটিং করেছে। কিন্তু আমি যেটা কালকে বলেছিলাম খেলা আরম্ভ আগে, আমার প্লেয়ার কিন্তু কালকে যে তখনও খেলা আরম্ভ হয়নি, টসও হয়নি, আমি বলেছিলাম যে শেফালি ভার্মা কিন্তু আজকে খেলবে। আমি কোনো বলবো না দৈববাণী বা আমি কোনো এরকম বলেছি, আমার ওর খেলা দেখে মনে হয়েছে ও খুব স্ট্রেট খেলে এবং অ্যালন দ্য গ্রাউন্ড খেলে, ঠিকঠাক খেলে, আমরা আজকেও রান করবেই এবং করেছিল। শেফালি ভার্মার ব্যাটিংটা কিন্তু যেখানে সিধি মান্দানা বা ক্যাপ্টেন দুজনেই আউট হয়ে গেছে খুব আর্লি, সেখানে শেফালি যে ব্যাটিংটা করেছে, দ্যাট ইজ চ্যাম্পিয়ন্স ব্যাটিং, টেরিফিক ব্যাটিং। একদম। সমরণদা, আপনি আমাদের সঙ্গে থাকুন।